প্রত্যাবর্তন না পরিবর্তন, সারা পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু কি এমন হলো যার ফলে বাংলার রং হঠাৎ করে গেরুয়া হয়ে গেল? বিজেপি কোন কোন অস্ত্র দিয়ে এবার তৃণমূলকে ঘায়েল করেছে? অনুপ্রবেশের ইস্যু এই ভোটের পক্ষে কতটা নির্ণায়ক হয়ে দাঁড়ালো? এই নিঃশব্দ ও হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের কারিগর কারা? চলুন আজ দেখি 2026-এর বাংলার ভোট অঙ্ক কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বিজেপির আসন সংখ্যা পৌঁছে গেল 207। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই বলি, কমিশনের ভরসায় ভয়ে ভীতিহীন ভোটদান 2 দফাতেই 90% ছাড়িয়ে গিয়েছে, কিন্তু একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি। এমন রক্তপাতহীন ভোট করানোর মূল কৃতিত্ব অবশ্যই নির্বাচন কমিশনের প্রাপ্য। তাই প্রথমেই নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আর ধন্যবাদপ্রাপ্য সেন্ট্রাল ফোর্সের সেই সব জওয়ানদের যারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহস দিয়েছে নিজের ভোটটা নিজে দেওয়ার জন্য। এবার আসি মূল টপিকে। মানুষ ভুল করে আবার শুধরে নেয়। বিজেপি নেতা বা স্ট্র্যাটেজিস্ট যারা নিজেদের আগের ভুলগুলো খুব সুন্দরভাবে শুধরে নিল আর নিজেদের স্ট্রং পয়েন্টগুলো বেছে নিয়ে তাতে ফোকাস করলো। সবার আগে তারা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে ভাগ করে কোন কোন আসন জিততে পারে সেই আসনগুলো বেছে নিল। সেখানে তারা একটি ভয়ানক চিত্র পেল। বিজেপি নেতারা প্রথমেই দেখলো তারা পশ্চিমবঙ্গে খেলাটা শুরুই করছে -64 থেকে -70, কারণ এই সিটগুলো পুরোপুরি সংখ্যালঘু অধ্যুষিত সিট। কারণ সংখ্যালঘু বা মুসলিমরা কখনোই বিজেপিকে ভোট দেবে না, এটা একদম ফিক্সড। বিজেপি টার্গেট করে 177টা আসনে। তারা খুব ভালো করে নিজেদের ভুলগুলো বুঝে নেয়। তারা সংগঠনের দিক থেকে খুব দুর্বল, বিশেষ করে বুথ লেভেলে। সব জায়গায় এজেন্টও দিতে পারছে না, তারা তাদের দুর্বলতা মেনে নেয়। একটা সময় 80,000 বুথের মধ্যে মাত্র 40,000 বুথেও তারা এজেন্ট দিতে পারেনি। সবাই টিটকিরিও করেছে, আর ওরা 50% বুথেও এজেন্ট দিতে পারে না। পরবর্তীকালে যখন বিএলএ দেওয়ার কথা হয়েছিল, তখনও তারা কিন্তু অনেক জায়গাতেই বিএলএ দিতে পারেনি। এই দিতে না পারাটাকে তারা ঠিক করা বা রেকটিফাই করার চেষ্টা করলো, এবং শেষ দিন পর্যন্ত তারা চেষ্টা করে মোটামুটি সব বুথে এজেন্ট দিতে পেরেছে। বিজেপি নেতাদের স্পষ্ট স্ট্র্যাটেজি ওই 177টা আসনকে ধরেই তারা এগিয়েছে। তারা তার বাইরে কোনো হাঁকডাক করেনি। তাদের টার্গেট 177 বুঝেই তারা স্ট্র্যাটেজি বানিয়েছে। মোদি, অমিত শাহ, শুভেন্দু সবাই গেছেন, প্রচার করেছেন, সব রকম সভা করেছেন, আর তার সাথে সংগঠনকেও প্রপার সাহায্য করেছেন। কিন্তু টার্গেট কিন্তু ওই 177, আর সেই টার্গেটকে কিন্তু তারা খুব সুন্দরভাবে অ্যাচিভ করেছে। টার্গেট ফুলফিলড। এত আসন মানে 207 আর 80, এই ফারাকটা বুঝিয়ে দিয়েছে যে এসআইআর একটা বড় ফ্যাক্টর হয়েছে। তৃণমূল বারবার প্রচারে বলেছে বিজেপি মানেই এসআইআর, এবং যে কোনো লোক মারা গেলেই দোষ পড়তো ওই এসআইআরের। এই এসআইআর আপনার সর্বনাশ করছে, সব শেষ করে দেবে। হিন্দু মুসলিম সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, দেশ থেকে বের করে দেবে। আর বিজেপি বারবার বলেছে এসআইআর ভীষণভাবে প্রয়োজন। অবৈধ অনুপ্রবেশকারীরা এবং বাংলাদেশিরা কখনোই আমার দেশের, আমার রাজ্যের ভিতর এসে আমাদের ভোট দিয়ে যেতে পারে না। লুকিয়ে আসা অনুপ্রবেশকারীদের ভোটে আমাদের জনপ্রতিনিধি কোনো দিন নির্বাচিত হতে পারে না, এটা হতে পারে না। বাংলার জনমানুষ এবার স্পষ্ট করে বলে দিয়েছে, হ্যাঁ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেছে, এবং এখানে অনুপ্রবেশকারীরা একটা বড় ইস্যু। যারা অনুপ্রবেশকারী শুনলেই রেড়ে করে উঠেছে, এমনকি অনুপ্রবেশকারী বললে বড় অপরাধের মতো ট্রিট করেছে। যেসব মুসলিম বাংলাদেশ থেকে এখানে লুকিয়ে ঢুকেছে, তাদেরকে রীতিমতো আসন পেতে বসতে দিয়েছে। এই ধরনের ভিডিও প্রচুর আপনারা দেখেছেন। সেই বিখ্যাত ভিডিও জাকির দা, বাকিটা আপনারা বুঝে নিন। এই রাজ্যের মানুষ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যে অনুপ্রবেশ একটা বড় ইস্যু, এবং দুঃখের বিষয়, এই অনুপ্রবেশ নিয়ে কথা বলতে গিয়ে 2005 সালে এই মমতা ব্যানার্জি সংসদের মধ্যে সমস্ত কাগজপত্র, মানে ভোটের কাগজপত্র, ছুঁড়ে দিয়ে আসেন স্পিকারের মুখে। সেই ছবি আমরা কম বেশি সবাই দেখেছি। সেদিনে অনুপ্রবেশ ছিল, এখনো আছে। পরে অনুপ্রবেশ আরও বেড়েছে, অনুপ্রবেশের সংখ্যাটা বেড়েছে, সমস্যাটা আরও অনেক বড় হয়ে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। পার্থক্য শুধু মমতা দিদির স্থানটা পরিবর্তন হয়ে গেছে। আর একটা স্ট্র্যাটেজি, জয় শ্রীরাম।
বিজেপির স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জয় শ্রীরাম স্লোগানে অভ্যস্ত নয় এবং অ্যাকাস্টামড নয়। ফলে নির্ভেজাল স্ট্র্যাটেজি হিসেবে শুধুমাত্র জয় শ্রীরামের উপর ভরসা না রেখে বলা হয়েছে জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা শিবানী, আর তার সাথে আছে ভারত মাতা কি জয়। বিজেপি কাউকে টার্গেট করেনি, তারা নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী খেলে গেছে। তারা জেতার জন্য খেলেছে, কাউকে হারানোর জন্য মাঠে নামেনি। তাই কোনো ব্যঙ্গ নয়, বাঁকা কথা নয়, সোজা মানুষের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করেছে, আর এখানেই জয় তারা সুনিশ্চিত। বিজেপিতে একটা বড় সমস্যা ছিল আদি আর নব্য নিয়ে প্রবলেম। সেই প্রবলেম তারা খুব সুন্দর করে মেটায়। বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে আসার পরে সবার সাথে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন। আদি যেমন সায়ন্তন বসু, রাজু ব্যানার্জি, দিলীপ ঘোষ এবং তার মধ্যে অনেকে এবার প্রার্থী হয়েছে ভোটে। ফলে এই আদি আর নব্যের যে ফারাকটা, মানে যে ঝামেলাটা ছিল, এটা অনেকটাই মিটিয়ে দিয়েছেন শ্রমিকবাবু। এরা একটা সময় সারাক্ষণ বিজেপির হয়ে গলা ফাটাতো এবং ফাইট করত। একটা বড় সময় তারা মেইন স্ট্রিম রাজনীতি থেকে হারিয়ে গেছিল। তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা এখানে একটা বিজেপির বড় সাফল্য। একটা সময় প্রাক্তন বিজেপি সভাপতি বা সম্পাদকদের পার্টি অফিসে প্রায় দেখাই যেত না, তারা অলমোস্ট ইনভ্যালিড হয়ে গেছিল। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি হয়ে আসার পরেই এই ফারাকটা মুছে গেল। তথাগত রায়, রাহুল সিনহা এরা আস্তে আস্তে অ্যাক্টিভ হলো এবং রাহুল সিনহাকে তো রাজ্যসভার সাংসদ করেও পাঠানো হলো। ফলে এই পুরনো লোক যারা ছিল তারা আবার ফিরে এলো, আর নতুনরা তো কন্টিনিউ করছে। এই আদি আর নব্যের যে বিভেদ, মানুষের মধ্যে যে বিভেদ, এটা পুরোপুরি মুছে দিল একটা মানুষ নিজের গরজে, তার নাম শ্রমিক ভট্টাচার্য। বিজেপি একটা যোগ্য সভাপতি পেল। শ্রমিকবাবুদের একটা বড় ভালো কাজ, সেটা হচ্ছে তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা না করা। তৃণমূলকে পাত্তা না দিয়ে তারা নিজেদের যা শক্তি আছে সেটাকে আরো বাড়িয়ে ভালো লোককে কি করে তুলে নিয়ে আসা যায় সেই চেষ্টা করতে আরম্ভ করলো। কৈলাস বিজয়বর্গীয় যে ভুলটা করেছিল, সেই ভুলটা শ্রমিক ভট্টাচার্য কিন্তু করলেন না। সাধারণ মানুষের মুখ পুরোপুরি বন্ধ করে দিলেন। তারা আর বলতে পারলো না, বেসিক্যালি তারা আর বলতে পারবেও না যে ওই তো তৃণমূলের চোটটা পরে আবার বিজেপিতে গিয়ে ঢুকবে। এই মুখটা পুরোপুরি বন্ধ হলো। এরপর পুরো পশ্চিমবঙ্গের মানুষদের উপর দুটো নীতি পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা অ্যাপ্লাই করলো। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে একদম নতুন পার্টিতে জয়েন করা সমস্ত ব্যক্তি তারা পুরো পশ্চিমবঙ্গবাসীকে ডাইরেক্ট অ্যাড্রেস করতে আরম্ভ করলো। কাউকে দিয়ে, কাউকে ইঙ্গিত করে ও এটা করেছে, ও এটা ভালো করেনি, এমন নয়। সরাসরি পশ্চিমবঙ্গবাসীদের বলতে আরম্ভ করলো তারা কি করতে চায়। দ্বিতীয়ত, তারা একটা ভুল শুধরে নিল। যেসব সামাজিক প্রজেক্ট চলছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই প্রজেক্টগুলোকে তারা সাপোর্ট তো করলোই, উল্টে বললো তারা ওটাকে ডাবল করে দেবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রজেক্টকে তারা আরও বেশি করে প্রজেক্ট করতে শুরু করলো এবং এটা বোঝাতে পারলো যে তৃণমূল যথেষ্ট নয়, আমরা এর ডাবল দেব। মানুষ বুঝতে পারলো যে এই প্রজেক্টগুলো তৃণমূল চলে গেলে আর বন্ধ হবে না। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই সমস্ত প্রজেক্ট বিজেপিকে দারুণ সাফল্য দিয়ে গেছে। সেই পথেই চলতে আরম্ভ করলো বিজেপি। যেসব জনকল্যাণমূলক প্রজেক্ট পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তাদের ডাবল করে দিল। লক্ষ্মী ভাণ্ডারে ১,৫০০ টাকা করলো ৩,০০০। সাধারণ মানুষকে এটা বুঝিয়ে দিল কোনো ভাণ্ডার, কোনো প্রজেক্ট বন্ধ তো হবেই না, উল্টেই সরকার আরো বাড়িয়ে দেবে, শুধু বাড়াবে না, ডাবল করে দেবে। আর একটা যেটা ভালো কাজ করেছে, কোনো রকম বুদ্ধিজীবী বা সিনেমা আর্টিস্ট বা স্টারডমের দিকে যাননি। সেখানে তৃণমূল বারবার বুদ্ধিজীবী আর সিনেমা আর্টিস্টদের নিয়ে কাজ করে গেছে। ওয়ার রুমে আর্টিস্ট এবং বুদ্ধিজীবীরা তারা বেসিক্যালি কোনো কাজের না, তারা শুধু আসে নিজের কাজটি বুঝে নিতে, কিছু কমিটির মাথায় বসে থাকে আর নিজের লাভটি বুঝে সময় মতো চলে যায়। এবং তাদের যখন সংসদে বা বিধানসভায় পাঠানো হয়, তারা একটা লাইনও বলতে চায় না, এবং তার থেকেও বড় কথা, তারা সংসদ বা বিধানসভায় গিয়ে দাঁড়ায়ও না পর্যন্ত। অ্যাটেন্ডেন্স বলতে গেলে প্রায় জিরো। এদের কি করবে রাজনৈতিক দলগুলো? রাজনীতি কিছুই বোঝে না, শুধু মুখটা দেখায় আর ভোট নিয়ে বাড়ি চলে আসে। তবে তৃণমূল কিছু সুবিধাও পেয়েছে এদের থেকে। যখনই কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা সমস্যা কোনো লোকসভা বা বিধানসভায় মাথাচাড়া দিয়েছে, নিজেদের লোকজনদের মধ্যে সব কিছু ধামাচাপা দেওয়ার জন্য বা ছাই চাপা দেওয়ার জন্য কোনো সিনেমা আর্টিস্ট বা বুদ্ধিজীবীদের ক্যান্ডিডেট করে পাঠিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ তো সমস্যাটা বাড়েনি, কিন্তু সমস্যাটা ভেতরে রয়ে গেছে, সলভ কিন্তু করা হয়নি।
একটা জিনিস তৃণমূলও এইবারে বিধানসভা ভোটে ভালো করেছে, সেটা হলো ভোটে বিদ্বজ্জন বা বুদ্ধিজীবী বা সিনেমা আর্টিস্টদের খুব কম রেখেছে। বিজেপি তো সেই ধার দিয়েই যায়নি, এরা কাজের কাজ কিছুই করতে পারে না, শুধু গোল বাঁধাতে পারে আর নিজের লাভটা বুঝে নিয়ে সময় মতো সাইড হয়ে যায়। তারা সময় মতো নিজের লাভটা বুঝে 2011-র আগে বামেদের সঙ্গে ছিল, 2011 পরে আস্তে আস্তে তৃণমূলের সঙ্গে মিশে যেতে আরম্ভ করলেন। ব্যতিক্রম অবশ্যই আছে এবং তারা থাকবেনও, কিন্তু ম্যাক্সিমামটা সুবিধাবাদী দলই মিশে যাচ্ছে। বিজেপির উচিত কোনোভাবেই এই দলটাকে যেন মাথায় না তোলে, যেমন আছে তেমনই রেখে দেওয়া উচিত। তৃণমূল বারবার বলেছে মাছ মাংস বন্ধ হয়ে যাবে বিজেপি এলে, আর বিজেপি বলছে বন্ধ হবে কি, আমরা মাছের যোগান আরো বেশি করে কি করে হয় সেটা আমরা দেখব। মৎস্যজীবীর এতে স্বনির্ভর হতে পারে এবং তারা নিজের কাজ নিজেরা যাতে নির্ভরশীলভাবে করতে পারে সেটা আমরা দেখব, এবং মানুষের আয় কি করে বাড়াতে হয়, কৃষি উৎপাদন কি করে বাড়াতে হয় সেটাও আমরা দেখে নেব। তাহলে বাংলার মানুষ এটা বুঝে নিল মাছ মাংস বারণ তো নয়, উল্টে সেই উৎপাদন যদি বাড়িয়ে দেওয়া হয় তাতে মাঝপথে দাম কমবে এবং বাঙালিদের খেতেও সুবিধা হবে। আলটিমেটলি বাঙালি তো মাছে ভাতে মানুষ, সেই হ্যাবিটটা কি চেঞ্জ হতে পারে আদৌ? সেটা কখনোই বিজেপি নিজের প্রচারে আসতেই দেয়নি। উল্টে পয়লা বৈশাখের দিন মাছ নিয়ে বিজেপি প্রার্থীরা প্রচারে গেছে। এবারে বহিরাগত তত্ত্ব আর পাত্তা পায়নি তৃণমূলে। বিজেপি প্রথম থেকে পরিষ্কার করে দিয়েছে মুখ্যমন্ত্রী হবে বাংলা, কোনো মুখ কোনোদিন বাইরে থেকে এনে বসিয়ে দেওয়া হবে না। বাংলার মুখ্যমন্ত্রী হবে মাছে ভাতে বাংলা মিডিয়ামে পড়া কোনো ব্যক্তি। বাংলার মানুষ এবার অনেক বেশি সচেতন, তারা অনুপ্রবেশের বিরুদ্ধে যেমন সরব, তেমনই কর্মসংস্থান আর সামাজিক সুরক্ষা নিয়েও চিন্তিত। আপনার কি মনে হয় বিজেপির এই ডাবল বেনিফিট সামাজিক প্রকল্পগুলি কি সারা বছর মানে সামনের 5 বছর ঠিকঠাক চলবে? সবশেষে বলা যায় 2024-এর এই লড়াই আর 5টা নির্বাচনের মতো সাধারণ কোনো লড়াই ছিলই না। বিজেপি এবার প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু প্রতিপক্ষকে হারাতে না, বরং বাংলার মাটির স্পন্দন বুঝে মাঠে নেমেছে, মাঠে থাকার জন্য নেমেছে, আর মাঠে বড় খেলার জন্য নেমেছে, দীর্ঘক্ষণ খেলার জন্য মাঠে নেমেছে। আশা করি সামনের দিনে বিজেপি আরো সুন্দরভাবে স্টেটটা চালাবে, তারা তাদের সমস্ত প্রতিশ্রুতি বজায় রাখবে এবং পালন করবে, আর আমাদের রাজ্য যেন আবার আগের মতো শিল্প বান্ধব হয়ে ওঠে, আর এখানকার ছেলেদের যেন কখনই বাইরে যেতে না হয় কাজের সন্ধানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।